সময়টা ছিল 1388 খ্রিস্টাব্দ। গরীয় রাজ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের অবস্থা খারাপ দেখে গরীয় রাজ্যের সেনাপতি বুঝে যায় তারা নিশ্চিত যুদ্ধে হেরে যাবে। তাই সে তার রাজ্যের সব মূল্যবান ধনরত্ন একটা জাহাজে নিয়ে নেয়। এরপর সে জাহাজটিকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। পরবর্তীতে সে জাহাজটিকে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখে, যেন শত্রুপক্ষ তার ধন সম্পদ কখনোই খুঁজে না পায়। এভাবে কয়েকশো বছর চলে যায়, কিন্তু কোনোদিনও কেউ সেই গুপ্তধন ভর্তি জাহাজটির কোনো খোঁজ পায় না। এরপর একদিন এক সুন্দরী মেয়ে ক্যাপ্টেন তার দলের লোকজন নিয়ে সেই রাজার লুকানো ধন সম্পদ খুঁজতে সমুদ্রে বের হয়। পথে তারা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বাধার মুখোমুখি হয়। তবে তারা কি শেষ পর্যন্ত গুপ্তধন খুঁজে পেয়েছিল? এমনই অসাধারণ এক কাহিনী নিয়ে 2022 সালে নির্মিত দ্য পাইরেটস দ্য লাস্ট রয়্যাল ট্রেজার মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন ভয়ঙ্কর যাত্রার গল্পটি শুরু করা যাক। এই লোকটির নাম ওমোজি। সে তার দলের সদস্যদের নিয়ে একটি রাজ্যে চুরি করতে গিয়ে সেখানে ধরা পড়ে যায়। রাজ্যের রাজা তাদেরকে একটি কঠোর শাস্তি দিতে চায়, তাই সে তাদেরকে শাস্তি স্বরূপ কাঠের ভেলায় করে সমুদ্রে ভাসিয়ে দেয়। কাঠের ভেলায় তাদের কোনো ধরনের খাবার দাবার দিয়ে দেওয়া হয় না। সমুদ্রের ভেতর না খেয়ে ওমোজিরা অনেক দুর্বল হয়ে পড়ে। তারা ভাসতে ভাসতে যে কোথায় এসে পড়েছিল তারা কেউ তখন বুঝতে পারছিল না। তবে তারা বুঝতে পেরেছিল এভাবে না খেয়ে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়। তাই তারা নিরুপায় হয়ে বেঁচে থাকার আশা প্রায় একদমই ছেড়ে দিয়েছিল, কেননা ওখান থেকে কোনোভাবেই নদীর পাড়ে আসা সম্ভব ছিল না। এভাবেই অনাহারে তাদের দিন কাটতে থাকে। তবে হঠাৎ একদিন একটা জাহাজ তাদের কাছে আসে। এই জাহাজের ক্যাপ্টেন ছিল একটি মেয়ে। মেয়েটির নাম হেরাং। হেরাং তখন তাদের এই অবস্থা দেখে উমুজিদেরকে তার জাহাজে আশ্রয় দেয়। হেরাংরা আসলে জলদস্যু ছিল। তারা শুধুমাত্র জাপানি জাহাজগুলোকে আক্রমণ করে ধন সম্পদ লুট করে নিত। বণিক জাহাজের দিকে তারা কখনোই ফিরে তাকাতো না। হেরাংদের এই কথা শুনে উমুজি বলে ওঠে, এ কেমন জলদস্যু তোমরা? প্রকৃত জলদস্যু তো তারাই যারা সব জাহাজকে আক্রমণ করে। উমুজি হেরাংকে বলে, তুমি বণিক জাহাজ আক্রমণ করো না কেন? এটা তুমি অনেক বড় ভুল করছো। তোমার উচিত সব জাহাজ আক্রমণ করা। কিন্তু হেরাং বলে, আমি কখনোই চাই না বণিকদের জাহাজে আক্রমণ করতে। আর এই কথায় তাদের দুজনের মধ্যে ভালোই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই তারা দূরে একটি জাপানি জাহাজ দেখতে পায়। জাহাজটি দেখে হেরাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে অনেকদিন পর একটি জাপানি জাহাজ পেল। এটা লুট করতে পারলে তারা নিশ্চয়ই অনেক ধন সম্পদ এবং খাবারের জন্য কিছু মাংস পেয়ে যাবে। হেরাংয়ের জাহাজে কয়েকদিন ধরে পর্যাপ্ত খাবার ছিল না। সামুদ্রিক পোড়া মাছই ছিল তাদের একমাত্র ভরসা। হেরাং তার সেনাপতি ডমজিকে জাহাজ লুটের জন্য প্রস্তুত হতে বলে। জাহাজ লুটের কথা শুনে উমুজি বলে, আমি আমার সৈন্যদের নিয়ে জাহাজ লুট করব। উমুজির কথা শুনে হেরাং ও তার দলের সদস্যরা অনেক হাসাহাসি করে। এরপর তারা তাদের জাহাজ নিয়ে জাপানি জাহাজের নিকটে চলে যায়। উমুজি যখন তার দলের লোকজন নিয়ে জাপানি জাহাজে যেতে চায় তখন তার দলের লোকজন সব পানিতে পড়ে যায়। এরপর উমুজি একজনকে বাঁচানোর জন্য তলোয়ার ধরে, কিন্তু তলোয়ারের খাপটি শুধু তার হাতে থেকে যায় এবং সেই লোকটিও নিচে পড়ে যায়। তখন জাপানি জাহাজে উমুজি একাই রয়ে যায়। উমুজিদের এমন কাজকর্ম দেখে হেরাং ও তার দলের লোকজন আরো বেশি হাসাহাসি করে। উমুজি তখন একাই মারামারি করতে থাকে এবং জাপানি জাহাজের অনেক সদস্যকে মেরে ফেলে। উমুজির এমন সাহস দেখে হেরাং তখন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর হেরাং জাপানি জাহাজের সমস্ত মূল্যবান ধন সম্পদ এবং খাবার তাদের জাহাজে নিয়ে যেতে বলে। হেরাংয়ের সেনাপতি জাপানি জাহাজে যায়। হেরাংয়ের সেনাপতি তখন জাপানি জাহাজে যায়, কিন্তু জাহাজে তেমন কোনো মূল্যবান জিনিস এবং খাবার খুঁজে পায় না। জাহাজে শুধুমাত্র কিছু শুটকি মাছ ছিল। সে যখন একথা হেরাংকে বলে, এটা শুনেই হেরাং অনেক বেশি রেগে যায়। সে তখন জাপানি জাহাজের ক্যাপ্টেনের নিকট যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এত লোকজন নিয়ে গভীর সমুদ্রে কি করছো? তোমার জাহাজে কোনো মূল্যবান জিনিসপত্র নেই, এমনকি তোমার কাছে পর্যাপ্ত খাবারও নেই। এইভাবে খাবার ছাড়া এতগুলো মানুষ নিয়ে সমুদ্রে তুমি কি করছো? ক্যাপ্টেন হেরাংয়ের কথার কোনো উত্তর দেয় না। সে চুপচাপ মুখ বন্ধ করে ওখানে বসে থাকে। হেরাং তখন তাকে অনেক ভয় দেখায়, কিন্তু তবুও সে মুখ খোলে না। তখনই জাহাজে থাকা একটা ছোট্ট ছেলে ভয়ে ভয়ে সব কথা বলে দেয়। সে বলে, আমরা আসলে গুপ্তধনের উদ্দেশ্যে সমুদ্রে এসেছিলাম, কিন্তু মাঝে আমরা পথ হারিয়ে ফেলি, তাই আমরা এখন আর দেশে ফিরে যেতে পারছি না। বাচ্চাটি আরো জানায়, পথ হারিয়ে সমুদ্রে ঘুরতে ঘুরতে তাদের সাথে থাকা সমস্ত খাবার শেষ হয়ে গেছে। তারা কয়েকদিন ধরে না খেয়ে জাহাজে অনেক কষ্ট করছে। গুপ্তধনের কথা শুনে হেরাং ও উমুজির অনেক লোভ হয়। তারা জাপানি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে গুপ্তধনের নকশাটি নিয়ে আসে। নকশাটি দেখে তারা বুঝতে পারে গুপ্তধন পেতে হলে তাদের অনেক বাধা অতিক্রম করতে হবে, এমনকি তারা আর কখনো বেঁচে নাও ফিরতে পারে। এসব কিছু বুঝতে পেরেও হেরাং এবং উমুজি জীবনের মায়া ত্যাগ করে গুপ্তধনের উদ্দেশ্যে গভীর সমুদ্রের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি দ্বীপে চলে আসে। হেরাং তখন নকশাটি নিয়ে এরপর তাদের গন্তব্য কোথায় হতে চলেছে, কিন্তু হেরাং নকশা দেখে কিছুই বুঝতে পারছিল না। তখন উমুজি বলে, এই নকশা দেখে তুমি কিছুই বুঝবে না, বরং নকশাটি আমার কাছে দাও। নকশা দেখে উমুজি সবাইকে নিয়ে আবার চলতে শুরু করে। চলতে চলতে তারা একটা গুহার কাছে চলে আসে। গুহার কাছে যেতেই তারা ভেতর থেকে অদ্ভুত এক ধরনের শব্দ শুনতে পায়। এরপর অন্যদিকে তাকালেই দেখতে পায় একটি ষাঁড় তাদের দিকে দৌড়ে আসছে। ষাঁড় দেখে উমুজি তার দলের লোকেরা অনেক বেশি খুশি হয়, কারণ তারা অনেক দিন ধরে মাংস খেতে পারছিল না। এই ষাঁড়টি শিকার করে তারা অনেক মজা করে মাংস খাবে। ষাঁড়টিকে শিকার করার জন্য যখন উমুজি গুহার ভেতরে চলে যায় তখন হেরাং দেখতে পায় গুহার অন্য পাশ থেকে ঝাঁকে ঝাঁকে ষাঁড়
ষাঁড় দৌড়ে আসছে। তখন হেরাং উমজিকে চিৎকার করে ডাকতে থাকে। সে তাদের সবাইকে গুহার ভিতর যেতে নিষেধ করে, কিন্তু তারা তার কোনো কথা শোনে না। সবাই মাংস খাওয়ার লোভে গুহার ভিতরে চলে যায়। ততক্ষণে গুহার ভিতরে ষাঁড়গুলো চলে আসে। সবাই তখন বেঁচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে। সবাই গুহার ভিতর থেকে বের হতে পারলেও উমজি কোনোভাবেই বের হতে পারছিল না। উমজিকে একটি ষাঁড় মাথায় তুলে গুহা থেকে নিচে ফেলে দেয়। সবাই তখন মনে করে হয়তো উমজি এবার শেষ, কিন্তু ভাগ্যক্রমে উমজি একটা গাছের ডাল ধরে বসে থাকে। সে গাছটি ধরে ঝুলে থাকে এবং কোনো মতে প্রাণে বেঁচে যায়। তখন সে পাশে হাতির দাঁতের মতো একটা জিনিস দেখতে পায়। উমজির মনে পড়ে যায় এরকম একটা জিনিস সে নকশায় দেখেছিল। তখন সে হাতির দাঁতটি নিয়ে হাসতে হাসতে গুহার উপরে চলে আসে। হেরাং দেখতে পায় হাতির দাঁতের গায়ে আরো কিছু নকশা করা আছে। এরপর উমজির কাছ থেকে হাতির দাঁতটি হেরাং নিয়ে নেয়। সে বলে, যেহেতু জাহাজের ক্যাপ্টেন আমি, তাই এই হাতির দাঁত আমার কাছে থাকবে এবং আমি যেদিকে যেতে বলবো সবাই আমার সাথে সেদিকে যাবে। গুপ্তধনের লোভে সবাই হেরাংয়ের কথা মতো তার পেছনে পেছনে যেতে শুরু করে। এমনকি উমজিকে গুহায় একা রেখে তার দলের লোকরাও হেরাংয়ের সাথে চলে যায়। এদিকে গড়ীয় রাজ্যের সেনাপতি গুপ্তধনের কথা রাজাকে জানায়। সেনাপতি রাজাকে বলে, আমি জানি সেই জাহাজ ভর্তি গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে। তখন রাজা তার সব সৈন্যদেরকে নিয়ে গুপ্তধন খোঁজার জন্য বের হয়ে যায়। অপরদিকে হেরাং উমজিকে রেখে জাহাজ নিয়ে অনেক দূরে চলে আসে। তখন একজন লোক এসে হেরাংকে জানায় জাহাজে হাতির দাঁতটি খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহাজের সবাই বলে এই কাজ নিশ্চয়ই উমজি করেছে। হেরাং পড়ে যায় তখন মহা বিপদে, কারণ এই হাতির দাঁত ছাড়া গুপ্তধনের সন্ধান কোনোভাবেই পাওয়া সম্ভব ছিল না। কোনো উপায় না পেয়ে সে জাহাজ পিছনের দিকে ঘোরায়। সে উমজির কাছে গিয়ে হাতির দাঁত ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু উমজি বলে হাতির দাঁত আমার কাছে নেই। হেরাং তখন উমজিকে মারতে থাকে। এরপর উমজি বলে হাতির দাঁত মাকি নিয়ে গেছে, সে হয়তো এতক্ষণে দাঁতটি বিক্রি করে দিয়েছে। হেরাং তখন সবাইকে নিয়ে বাজারের ওখানে চলে আসে। সে এসে দেখে যে মাকি সত্যি সত্যি দাঁতটি একজনের কাছে বিক্রি করার চেষ্টা করছে। হেরাং তখন মাকিকে মেরে হাতির দাঁত উদ্ধার করে। এরপর তারা আবার গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা জাহাজে ওঠে, হাতির দাঁত দেখে বোঝার চেষ্টা করে এরপর তাদের আসলে কোন দিকে যেতে হবে। হাতির দাঁতের গায়ে একটি কাপড় জড়ানো ছিল এবং কাপড়টিতে কিছু একটা লেখা ছিল। সবাই অনেক চেষ্টা করেও সেই লেখা কোনোভাবেই কেউ বুঝতে পারছিল না। যেহেতু সেই সেনাপতি গড়ীয় রাজ্যের ছিলেন, তাই কাপড়টিতেও গড়ীয় ভাষায় কিছু লেখা ছিল। এদিকে উমজিও ছিল গড়ীয় রাজ্যের, তাই সবাই তাকে লেখাটি পড়ার জন্য অনুরোধ করতে থাকে। উমজি তখন সেই লেখা সবাইকে পড়ে শোনায়। নকশায় লেখা ছিল সমুদ্রের ভেতর থেকে ছায়াবিহীন পথ অনুসরণ করে একটি জায়গায় যেতে হবে। জায়গাটির নাম ছিল হেগিলদো। আসলে হেগিলদো নামক এই জায়গাটি ছিল অনেক ভয়ঙ্কর, কারণ এখানে গেলে অনেকেই আর জীবন নিয়ে বেঁচে ফিরতে পারে না। তাই হেগিলদোর নাম শুনে সবাই ভয়ে তখন কাঁপতে থাকে। জাহাজের সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু যেভাবেই হোক না কেন গুপ্তধন তাদেরকে উদ্ধার করতেই হবে। এরপর তারা জীবনের ঝুঁকি নিয়ে হেগিলদোর উদ্দেশ্যে রওনা দেয়। উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে জাহাজ নিয়ে তারা সামনের দিকে আগাতে থাকে। তারা 10 জনের এক একটি দল নিয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপ দেয়। পানির নিচে শ্বাস নেওয়ার জন্য তারা শুকুরের মূত্রথলি ব্যবহার করে। তারা শুকুরের মূত্রথলি দিয়ে এক ধরনের ব্যাগ তৈরি করে এবং তার মধ্যে অক্সিজেন নিয়ে তারা সমুদ্রের ভেতরে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেই সমুদ্রের ভেতরে তারা একটি স্রোতের সামনে পড়ে। স্রোতটি তাদেরকে একটি গুহার সামনে নিয়ে যায়। তারা দেখে গুহার চারপাশ পাথর দিয়ে আটকানো রয়েছে। তারা সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তারা তখন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ নকশা অনুযায়ী এই গুহার কথাই লেখা ছিল। উমজি তখন হেরাংকে অপমান করে বলে, তুমি না আমাদের দলের ক্যাপ্টেন, তাহলে তুমি বলো এরপর আমরা কোথায় যাব। কিন্তু হেরাং উমজির প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সে চুপচাপ উমজির অপমান সহ্য করে নেয়, কারণ সেও জানতো না এখান থেকে কিভাবে আসলে বের হতে হবে। উমজি হেরাংয়ের সাথে এভাবে কথা বলছে দেখে হেরাংয়ের লোকজন উমজির উপর রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। উমজিও তখন তাদেরকে পাল্টা মার দেয়। এমন সময় হেরাংয়ের একজন লোক একটি পাথরের উপরে গিয়ে পড়ে এবং সেটা ভেঙে যায়। পাথরটি ভেঙে গেলে সেখানে একটা সরু পথ দেখা যায়। সবাই সেই পথ অনুসরণ করে সামনের দিকে আগাতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরে সামনেই তারা অনেকগুলো রূপা দেখতে পায়। সবাই ভাবে এটাই হয়তো সেই গুপ্তধন। তারা এত রূপা একসাথে দেখে খুশিতে লাফাতে থাকে, কিন্তু উমজি ভাবে এটা অবশ্যই সেই গুপ্তধন না, আসল গুপ্তধন অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে। উমজি সবাইকে বলে, তোমরা এত খুশি হয়েও না, এগুলো আসল গুপ্তধন না, এগুলো এখানে রাখা হয়েছে কারণ কেউ যদি গুপ্তধনের খোঁজে আসে তাহলে এগুলো পেয়েই আসল গুপ্তধন ভেবে এখান থেকে চলে যাবে। তখন তারা আর আসল গুপ্তধন খুঁজে পাবে না। তাই আমাদের এগুলো পেয়ে খুশি হলে চলবে না, আসল গুপ্তধন খুঁজতে হবে। উমজির কথা শুনে তাদের সবার মন খারাপ হয়ে যায়। তখন তারা উমজিকে জিজ্ঞেস করে, তাহলে আসল গুপ্তধন কোথায়? কিন্তু উমজি কোনো উত্তর দেয় না। সে আশেপাশে খুঁজতে থাকে। আর তখনই ড্রাগনের চিত্রকে একটি কাপড় উমজি দেখতে পায়। সে কাপড়টিকে হাতে নিয়ে বুঝতে পারে এটাই আসলে গুপ্তধনে যাওয়ার নকশা। হেরাং এবং উমজি যখন নকশাটিকে ভালো করে দেখতে থাকে তখনই বাইরে অনেক জোরে শব্দ হয়। আসলে গুহার বাইরে রাজা এবং তার সেনাপতি তাদের সৈন্যদল নিয়ে চলে এসেছে। যেহেতু সেনাপতি আগে থেকেই গুপ্তধনের কথা জানতো, তাই তারা অন্য পথ দিয়ে দ্রুত গুহার কাছে চলে এসেছে। সেনাপতি গুহার দরজা দিয়ে ভিতরে গেলেই সে উমজিকে দেখতে পায়। উমজিকে দেখেই সে তাকে মারতে শুরু করে, কারণ উমজি এবং সেনাপতি তারা দুজনকে আগে থেকেই চিনত। অতীতে তারা দুজন তাম্মা রাজ্যে বসবাস করত।
করত। এই সেনাপতি একবার তাম্মা রাজ্যের হয়ে যুদ্ধ করে। তখন তাম্মা রাজ্যের রাজা বলেছিল যে শত্রুপক্ষের মাথা কেটে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সেনাপতি তখন নিজেদের আহত সৈন্যদেরকে মেরে শত্রুপক্ষের মাথা কেটে নিয়ে আসে। নিজেদের সৈন্যদেরকে মারার জন্য রাজা তাকে কোনো পুরস্কৃত করে না, বরং উমজিকে দিয়ে তাকে আটক করায়। তখন থেকেই উমজি সেনাপতির কাছে শত্রু হয়ে গেছে। যাই হোক, এদিকে সেনাপতি ও উমজির মধ্যে লড়াই শুরু হলে উমজি তখন পানির ভেতর পড়ে যায়। আর ঠিক তখন তার হাতে থাকা রূপাভর্তি বাক্সটি অনেক দূরে পড়ে পানিতে ডুবতে শুরু করে। এটা দেখে হেরাং তখন উমজিকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেয়। হেরাং যখন উমজির কাছাকাছি চলে আসে, আর ঠিক তখনই বিশাল একটা তিমি এসে তাদের দুজনকে তার মুখের মধ্যে নিয়ে নেয়। তখন উপর থেকে সবাই মনে করে হয়তো উমজি এবং হেরাং দুজনেই মারা গেছে। কিন্তু যখন তিমিটি জোরে নিঃশ্বাস নেয়, তখন তার নাকের মধ্য দিয়ে হেরাং এবং উমজি বের হয়ে আসে। তবে তারা জাহাজের উপরে এসে পড়লে কোনো মতে বেঁচে যায়। জাহাজে ফিরে এখন তারা বুঝতে পারছে না কি করবে, কারণ তারা জানে না এরপর তাদেরকে কোন দিকে যেতে হবে, কেননা সেই ড্রাগনের নকশাটি ভালো করে দেখতে পারেনি। তখন তারা নিরুপায় হয়ে গুপ্তধনের আশা ছেড়ে দেয়, কারণ তখন তাদের হাতে আর কোনো উপায় ছিল না গুপ্তধনের কাছাকাছি যাওয়ার জন্য। অপরদিকে সেনাপতি ড্রাগনের নকশাটি পেয়ে যায়। সে নকশাটি ভালো করে দেখে এবং বুঝতে পারে গুপ্তধনের রাস্তা কোন দিকে রয়েছে। জাহাজে থাকা মাকি তখন বলে, আমি জানি গুপ্তধনের রাস্তা কোন দিকে, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। মাকির কথা শুনে উমজি এবং হেরাং অনেক বেশি খুশি হয়ে যায়। মাকি তখন বলে, আমি গুপ্তধনের গুহার দিকে তোমাদেরকে নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত রয়েছে। হেরাং তখন মাকির কাছে তার শর্তের কথা জানতে চায়। মাকি বলে, আমাকে যদি এই জাহাজের ক্যাপ্টেন বানানো হয় তাহলে আমি গুপ্তধনের রাস্তা বলে দিব। মাকির কথা শুনে হেরাং অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু কোনো উপায় না পেয়ে সে মাকির কথায় রাজি হয়ে যায়। মাকি তখন বলে, গুপ্তধনের কাছে যাওয়ার আগে একটা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হবে। সেই পথটি সমুদ্রের মধ্যে অবস্থিত। সেখানে জাহাজ নিয়ে যাওয়ার সময় অনবরত বজ্রপাতের মুখোমুখি হতে হয়। ওই রাস্তায় একবার যারা গেছে তারা আর কখনোই ফিরে আসেনি। এই পথ পাড়ি দেওয়ার পরে ইমাজোমা নামে একটি দ্বীপ আছে। সেই দ্বীপে গুপ্তধন ভর্তি জাহাজটিকে পাওয়া যাবে। মাকি ছোটবেলায় একবার জাপানি জাহাজে করে ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন সে এমন ভয়ঙ্কর পরিস্থিতি নিজের চোখে দেখেছিল। মাকির এই কথা শুনে সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তবুও হেরাং সেখানে যাবেই যাবে, কারণ যেভাবেই হোক না কেন সে গুপ্তধন উদ্ধার করতে চাচ্ছিল। যাই হোক, মাকির কথা মতো তাকে জাহাজের ক্যাপ্টেন বানানো হয়। পরদিন তারা জাহাজ নিয়ে ইমাজোমা ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। মাকি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে এবং হেরাং ও উমজিকে রান্না বান্নার কাজ করতে দেয়া হয়। এরপর তারা অনেকটা পথ পাড়ি দিয়ে সেই ভয়ঙ্কর জায়গাটিতে চলে আসে। তখন তাদের জাহাজের উপর একের পর এক বজ্রপাত পড়তে থাকে। প্রতিটা মুহূর্তে তাদের মনে হচ্ছিল এই বুঝি তাদের জাহাজটি ধ্বংস হয়ে যায়। তারা কোনো মতে সেই জায়গাটি অতিক্রম করে দ্বীপে এসে পৌঁছায়। ওখানে গিয়ে তারা দেখে যে তাদের সামনে বিশাল বড় একটা উঁচু পাহাড় রয়েছে। সেই উঁচু পাহাড়ের উপর একটা জায়গায় বারবার বজ্রপাত হচ্ছে। হেরাং তখন উমজিকে বলে, চলো আমরা পাহাড়ের ওখানে যাই, গিয়ে দেখি ওখানে কি রয়েছে, কেন ওই জায়গাটায় বারবার বজ্রপাত পড়ছে। কিন্তু উমজি হেরাংকে সেখানে নিতে চায় না। উমজি তখন হেরাংকে জানায় সে যখন প্রথম হেরাংকে দেখেছিল তখনই তাকে ভালো লেগে গিয়েছিল। সে হেরাংকে পছন্দ করে, তাই সে চায় না হেরাং ওখানে যাক। এজন্য উমজি হেরাংকে নিচে রেখে সে একাই উপরে চলে যায়। উপরে গিয়ে সে দেখে 12টি বর্ষা সাজানো রয়েছে এবং এই বর্ষাগুলোর উপরেই বারবার বজ্রপাত পড়ছে। প্রত্যেকটি বর্ষার মাথায় একটি করে মানুষের মাথার খুলি ঝোলানো ছিল। আর তখনই ওখানে উমজি কারো আসার শব্দ টের পায়, তাই সে তাড়াতাড়ি করে পাশে লুকিয়ে পড়ে। সেখানে আসলে এতক্ষণে সেনাপতি তার দল নিয়ে চলে এসেছে। সেনাপতি এসে বর্ষা 12টি দেখতে পায়। সে তখন তার সৈন্যদেরকে দিয়ে বর্ষাগুলো তুলে ফেলতে থাকে। যখন সৈন্যরা বর্ষাগুলো তুলতে যায় আর ঠিক তখনই তারা ফাঁদের ভিতর আটকে পড়ে মারা যায়। তখন সেখানে মাত্র একটি বর্ষা অবশিষ্ট ছিল। সেনাপতি তখন সেই বর্ষাটি নিজ হাতে তুলে ফেলে এবং সে দেখে যে সেখানে কোনো ফাঁদ নেই। এদিকে মাকি জানে না গুপ্তধন কোথায়, তাই সে সবাইকে দিয়ে অযথা মাটি খুঁড়িয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরেই মাকির প্ল্যান সবাই বুঝতে পারে। এরপর সবাই মিলে মাকিকে ধরে মারতে চায়, আর মাকি তখন সবার হাত থেকে বাঁচতে ভয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তখন মাকি একটি পেঙ্গুইন দেখতে পায়। পেঙ্গুইনটির মুখে একটি সোনার বার ছিল। সে তখন চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সবাই যখন চলে আসে তখন তারা আর পেঙ্গুইনটি দেখতে পায় না। সবাই ভাবে হয়তো মাকি আবার তাদেরকে ধোঁকা দিচ্ছে, তাই তারা যখনই মাকিকে মারতে যাবে আর ঠিক তখনই পেঙ্গুইনটি বাইরে বেরিয়ে আসে। আর তখন তারা সবাই পেঙ্গুইনের মুখে সোনার বাটি দেখতে পায়। তারা চাকু দিয়ে পেঙ্গুইনটিকে ভয় দেখায় এবং জিজ্ঞেস করে কোথায় অন্য সোনা লুকানো রয়েছে, কিন্তু পেঙ্গুইনটি কিছুই বলতে পারে না। অপরদিকে সেনাপতি বর্ষার নিচ থেকে একটি বাক্স বের করে। তারা যখন বাক্সটি খুলে তখন দেখে যে ভিতরে কোনো কিছুই নেই, শুধুমাত্র একটি কাঠের মুখোশ ছাড়া। এটা দেখে সেনাপতি অনেক রেগে যায়। একটু পরেই সেনাপতির একজন সৈন্য ইমুজিকে দেখে ফেলে। সে ইমুজির দিকে তীর নিক্ষেপ করে। ইমুজি তখন কোনো মতে ওখান থেকে বেঁচে নিচে পড়ে যায়। আর তখনই সেনাপতির অন্য
অন্যান্য সৈন্যরা তাকে মারতে ছুটে আসে। আর এটা দূর থেকে হেরাং দেখতে পায়, আর তখনই হেরাং তার দলের লোকদেরকে উমুজিকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয়। এদিকে পেঙ্গুইনটির পায়ে একটি দড়ি বাঁধা ছিল, সেই দড়িতে মাকি আটকে যায়, এবং যখন পেঙ্গুইনটি সমুদ্রে ঝাঁপ দেয় তখন মাকিকেও তার সাথে সমুদ্রের ভেতরে নিয়ে যায়। আর অন্যদিকে উমুজি সেনাপতির সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করতে থাকে। তখন সে পিছনে দেখতে পায় তার দলের লোকজন তাকে বাঁচানোর জন্য ছুটে আসছে। এরপর সে আর পালিয়ে যায় না, সে তখন সেনাপতিকে তলোয়ার যুদ্ধের জন্য বলে। সেনাপতিও উমুজির সাথে যুদ্ধ করার জন্য রাজি হয়ে যায়। উমুজি এবং সেনাপতির মধ্যে যুদ্ধ চলার সময় তাদের হাত থেকে কাঠের মুখোশটি পানিতে পড়ে যায়। মুখোশটি তখন মাকির মাথার উপরে গিয়ে পড়ে। মাকি মুখোশটি হাতে নিয়ে দেখতে পায় সামনে একটি গুহা, সেটাও দেখতে এই মুখোশটির মতো। এরপর মাকি সেই গুহার মধ্যে প্রবেশ করে, আর একটু ভেতরে যাওয়ার পরেই সে সেই গুপ্তধন ভর্তি জাহাজটিকে দেখতে পায়। মাকি তখন খুশিতে লাফাতে শুরু করে। এরপর সে গুপ্তধন ভর্তি জাহাজটি নিয়ে তাদের জাহাজের নিকটে চলে আসে। এদিকে উমুজি এবং সেনাপতির মধ্যে যুদ্ধের এক পর্যায়ে উমুজির কাঁধে একটা তলোয়ার ঢুকে যায়। উমুজি সেই তলোয়ারটি বের করে আকাশের দিকে ছুঁড়ে ফেলে দেয়, আর ঠিক তখনই সেই তলোয়ারটিতে একটি বজ্র পড়ে এবং সেটা এসে সেনাপতির বুকে আঘাত করে এবং সেনাপতি সেখানেই মারা যায়। অপরদিকে গুপ্তধন ভর্তি জাহাজ দেখে সেনাপতির সৈন্যরা জাহাজের দিকে ছুটে আসে। তখনই সমুদ্রের একটা আগ্নেয়গিরি আঘাত হানে। সেই আগ্নেয়গিরির জন্য সেনাপতির সৈন্যদের জাহাজটি ধ্বংস হয়ে যায়। আগ্নেয়গিরির জন্য সমুদ্রে তখন অনেক বড় ঢেউ শুরু হয়ে যায়। হেরাং তখন দেখতে পায় অনেক বড় একটি সমুদ্রের ঢেউ তাদের জাহাজের দিকে ছুটে আসছে। সে তখন কৌশলে তাদের জাহাজটিকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। এরপর হেরাং উমুজিকে উদ্ধার করার জন্য সেই গুহার ওখানে যায়। সেখানে গিয়ে হেরাং উমুজিকে নিয়ে আসে এবং তারা একে অপরকে ভালোবাসার কথা বলে। এখন তারা সবাই অনেক বেশি খুশি হয়ে সেই হারানো গুপ্তধন নিয়ে আবার তাদের দেশের উদ্দেশ্যে রওনা হয়।